প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আমি দোয়া করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমি শাহনাজ পারভীন, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার অ্যাকাউন্টিং থিওরি ক্লাসে বিবিএ অ্যাকাউন্টিং 4th ইয়ারের স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি অ্যাকাউন্টিং থিওরি কোর্সটার ইনটেনজিবল অ্যাসেটস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপরে আমি ইতিমধ্যে আরও 2টো ক্লাস নিয়েছি। আজকে আমার 3য় ক্লাস। আমি আর একটি কি 2টো ক্লাস নেব, এর বেশি ক্লাস নেব না আমি এই চ্যাপ্টারের উপরে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তোমরা এরপরে কোন চ্যাপ্টারের উপরে ক্লাস পেলে তোমাদের জন্য সুবিধা হবে, সেটা যদি তোমরা আমাকে আমার ইমেলে পাঠাতে পারো। আমার ইমেল অ্যাড্রেসটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর হলো অথবা তোমরা কমেন্ট বক্সও লিখতে পারো। তো চলো পড়াটা শুরু করি আমরা। তো আসো আমরা এই এক্সারসাইজটা দেখে নেই। এক্সারসাইজ আমাদের যে প্রশ্নটার মধ্যে কি বলা আছে, Arthur Gene Corporation has capitalized software costs of Taka 4,20,000 and sales of this product the first year total Taka 2,52,000. অর্থাৎ আর্থরাম জিন কর্পোরেশন যে প্রতিষ্ঠানটা, ওরা সফটওয়্যার একটা তৈরি করেছে এবং সেটাকে তারা ক্যাপিটালাইজড করেছে। হ্যাঁ, যেটা আমি বললাম, যেটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড অ্যাসেট আলোচনা করেছিলাম, মনে আছে সেটারই কথা বলছি। যে সফটওয়্যার ওরা একটা রিসার্চ এন্ড ডেভেলপ করে তৈরি করেছে এবং সেটাকে ওরা ক্যাপিটালাইজ করেছে। এটার জন্য কস্ট ছিল টাকা 4,20,000 and sales of this product the first year total টাকা 2,52,000 এবং এই সফটওয়্যারটা ওরা প্রথম বছরে বিক্রি করে ইনকাম করেছে 2,52,000 টাকা। Arthur Gene anticipates earning Taka 5,88,000 in additional future revenues from this product. Arthur Gene ধারণা করছে যে ওরা এই প্রোডাক্টটা থেকে, এই সফটওয়্যার থেকে ওরা আরো 5,88,000 টাকা ইনকাম করতে পারবে, which is estimated to have an economic life of 4 years. এবং এই সফটওয়্যারটার ওরা ধরছে যে তোমার জীবনকাল হবে বা আয়ুষ্কাল হবে 4 বছর। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ সফটওয়্যার কস্ট অ্যামোর্টাইজেশন ফর দ্য ফার্স্ট ইয়ার। বলছে যে তোমাকে এই সফটওয়্যারটার অ্যামোর্টাইজেশন কস্ট কত প্রথম বছরে সেটা নির্ণয় করার জন্য। খুবই সিম্পল একটা অঙ্ক, হ্যাঁ, কিন্তু আমি এটা চয়েস করেছি এই কারণে যে তোমরা এই পর্যন্ত যতগুলো অঙ্ক করেছো বা আমি যেগুলো আলোচনা করেছি, বলেছিলাম যে কি ইনটেনজিবল অ্যাসেটস এর ক্ষেত্রে অ্যামোর্টাইজেশনটা হয়ে থাকে স্ট্রেট লাইন বেসিসে। কিন্তু স্ট্রেট লাইন বেসিস ছাড়া যদি আর কোনো বেসিস অ্যাপ্লাই করার সুযোগ থাকে, তখন সেটাও কিন্তু অ্যাপ্লাই করে অ্যামোর্টাইজেশনটা নির্ণয় করতে হবে এবং যেই বেসিসে বা যেই পদ্ধতিতে অ্যামোর্টাইজেশনের পরিমাণটা বেশি হবে সেটাই কিন্তু অ্যাপ্লাই করা হবে। কেননা সফটওয়্যারের মতন অ্যাসেটসগুলো কি হয় যে এগুলো আজকে হয়তো যে ভ্যালুটা আছে, দেখা গেলো যে কালকে একজন এর থেকে ভালো একটা সফটওয়্যার তৈরি করে ফেললো, তখন কিন্তু এই সফটওয়্যারটার আর কোনো মূল্য থাকে না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে অ্যামোর্টাইজ করে ফেলাটাই আমাদের হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যুক্তিযুক্ত। সেজন্য আমরা দুটো পদ্ধতিতে যদি আমরা অ্যামোর্টাইজেশনটা নির্ণয় করতে পারি, তাহলে যেটার পরিমাণটা বেশি হবে সেটাই কিন্তু আমরা অ্যামোর্টাইজেশন হিসাবে ধরে থাকবো। তো এই পদ্ধতিতে দেখো এখানে, এই কোশ্চেনটা মধ্যে দেখো যে এখানে বলা আছে যে প্রথম বছরে ওরা আর্ন করছে 2,52,000 এবং এর পরবর্তীতে ওরা আর্ন করবে 5,88,000 টাকা। তো আমরা এই দুটো যোগ করে কি পাবো, টোটাল রেভিনিউটা। এখন টোটাল রেভিনিউ থেকে যদি আমরা প্রথম বছরে এত টাকা ইনকাম করতে পারি, তাহলে আমাদের এই যে 4,20,000 যেটা কস্ট দেওয়া আছে, তাহলে কত টাকা এখান থেকে কস্ট হয়ে অ্যামোর্টাইজ হয়ে গেলো সেইভাবে আমরা একটা নির্ণয় করতে পারি। আর হচ্ছে যে যেহেতু ইকোনমিক লাইফ 4 দেওয়া আছে, তাহলে আমরা কস্টটাকে 4 দিয়ে ডিভাইড করে বের করতে পারি। এই দুটার মধ্যে যেটা বেশি হবে সেটাকে কিন্তু আমরা অ্যামোর্টাইজেশন ধরবো। তো আসো অঙ্কটা কিভাবে করছি আমি সেটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে আমি প্রথমেই টোটাল রেভিনিউটা নির্ণয় করে নিয়েছি, ক্যালকুলেশন ফর টোটাল রেভিনিউ। কারেন্ট ইয়ার রেভিনিউ হচ্ছে আমাদের 2,52,000 অ্যাট ফিউচার ইয়ার রেভিনিউ, অর্থাৎ ভবিষ্যতে আমরা যেটা পাবো, ইয়ার হবে না সরি, ফিউচার রেভিনিউ সেটা হচ্ছে টাকা 5,88,000। দুটা কাম করে আমরা পাচ্ছি টাকা 8,40,000 হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। তাহলে টোটাল রেভিনিউ যদি 8,40,000 হয়, তাহলে আমরা অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস বাই পার্সেন্ট অফ রেভিনিউ অ্যাপ্রোচ, অর্থাৎ রেভিনিউ অনুপাতে আমরা
অ্যামোর্টাইজেশনটা নির্ণয় করছি। দেখো 4,20,000 ইন্টু উপরে দিয়েছি 2,52,000 ডিভাইডেড বাই 8,40,000। আনুপাতিক হারে আমরা এখানের মধ্যে এই রেভিনিউ অ্যাপ্রোচে আমরা অ্যামোর্টাইজেশন পাচ্ছি হচ্ছে 1,26,000, আর স্ট্রেট লাইন অ্যাপ্রোচে আমরা পাচ্ছি দেখো 4,20,000 কে আমরা 4 দিয়ে ডিভাইড করছি, টাকা হচ্ছে কত 1,05,000। তাহলে এই 1,26,000 এবং 1,05,000 এর মধ্যে যেহেতু 1,26,000 ইজ গ্রেটার, সুতরাং আমাদের সেটাই হবে কিন্তু কি অ্যামোর্টাইজেশনের পরিমাণ। দেখো আমি এখানে কি লিখছি, অ্যামোর্টাইজেশন ফর সফটওয়্যার would be টাকা 1,26,000 by the revenue percent approach method because it results in the greater amount। তাহলে এটাই ছিল আমাদের এই অঙ্কটার সলিউশন। তো আমরা চলো পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এই প্রশ্নটা হচ্ছে কনকর্ড কোম্পানি অর্গানাইজড ইন 2005, কনকর্ড কোম্পানি সংগঠিত হয়েছিল 2005 সালে, হ্যাজ সেট আপ এ সিঙ্গেল অ্যাকাউন্ট ফর অল ইনটেনজিবল অ্যাসেটস। ওরা কি করেছে, তোমার সকল অস্পর্শনীয় সম্পত্তিগুলোর জন্য একটা মাত্র হিসাব রেখেছে, সেটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস নাম দিয়ে। The following summary discloses the debit entries that have been recorded during 2008. 2008 সালে ওরা এই নিচের যে সম্পত্তিগুলো আছে সেগুলো ওরা ডেবিট করেছে ইনটেনজিবল অ্যাসেটস খাতে। দেখো 2/1/2008 অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখে 2008 সালে পারচেজড প্যাটেন্ট, ব্র্যাকেটে লেখা আছে 8 ইয়ার লাইফ, অর্থাৎ প্যাটেন্টের লাইফটা হচ্ছে 8 বছর, টাকার পরিমাণ হচ্ছে টাকা 5,25,000। এরপরে হচ্ছে দেখো 1/4/2008 দ্যাট ইজ এপ্রিল মাসের 1 তারিখে গুডউইল পারচেজ ইনডেফিনিট লাইফ, ব্র্যাকেটে লেখা আছে ইনডেফিনিট লাইফ। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে সম্পত্তি ইনটেনজিবল অ্যাসেটস লাইফের ভিত্তিতে দুই ধরনের হয়ে থাকে, একটা কি ফাইনাইট লাইফ আর একটা হচ্ছে ইনডেফিনিট লাইফ। ইনডেফিনিট লাইফ মানে কি বলেছিলাম, যেটা লাইফটা হচ্ছে কি, যেটার আয়ুষ্কালটা হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ যেটা জানা যায় না যে কতদিন পর্যন্ত সেটা ব্যবহার করা যাবে। তো এখানে গুডউইলটা হচ্ছে সেরকম অনির্দিষ্ট আয়ুষ্কালের সম্পত্তি, এবং যদি কোনো ইনটেনজিবল অ্যাসেটস অনির্দিষ্ট আয়ুষ্কালের হয় তাহলে কি হয়, সেটাকে অ্যামোর্টাইজ করা হয় না। তাহলে এইখানে এই গুডউইলের উপরে কোনো অ্যামোর্টাইজেশন হবে না, এবং এই গুডউইলটার ভ্যালু হচ্ছে 5,40,000। এরপরে দেখো এখানের মধ্যে আছে তোমার 1/7/2008 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে কেনা হয়েছে। দেখো 10 ইয়ার ফ্র্যাঞ্চাইজ, এক্সপাইরেশন ডেট 1/7/2018, অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে 2018 সালে। এই যে ফ্র্যাঞ্চাইজ নিয়ে বলছিলাম আমরা, যে ফ্র্যাঞ্চাইজটার মেয়াদ শেষ হয়ে যাবে 2018 সালের জুলাই মাসে, অর্থাৎ 10 বছরের জন্য এটার অ্যামাউন্ট হচ্ছে 6,75,000। তারপরে আসি আমরা 1/8/2008 পেমেন্ট ফর কপিং, হ্যাঁ ব্র্যাকেটে লেখা আছে 5 ইয়ার লাইফ। কপিং মানে এটা হচ্ছে আসলে আমাদের সম্পত্তিটার নাম হবে কপিরাইট, এবং এটা কেনা হয়েছে কখন, আগস্ট মাসে 1 তারিখে, এবং এটার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, টাকার পরিমাণ হচ্ছে, সম্পত্তির ভ্যালু হচ্ছে 2,34,000। এরপরে নিচে বলা আছে দেখো 1/9/2008 রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট টাকা 3,22,500। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট ওরা ইনকার করেছে, সেটা হচ্ছে কত তারিখে, 19 দ্যাট ইজ সেপ্টেম্বরের 1 তারিখে, এবং টাকার পরিমাণ হচ্ছে 3,22,500। টোটাল ভ্যালুটা হচ্ছে এখানে, অর্থাৎ ইনটেনজিবল অ্যাসেট যেটা নামে যে খাতে ওরা রাখছিল হিসাব, সেটা টোটালটা হচ্ছে 22,96,500। এখন দেখো এর পরবর্তী ইনস্ট্রাকশনটা দেখার আগে আমি একটু এখানের মধ্যে বলছি যে আমরা কি করব। এখানে যে সম্পত্তিগুলো দেওয়া আছে বা যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলোকে আমরা ডেবিট করব, এবং ইনটেনজিবল অ্যাসেটটাকে আমরা কিন্তু ক্রেডিট করব। হ্যাঁ, কেননা ইনটেনজিবল অ্যাসেট ওরা একটা ভুল খাতে এটা রেখেছিল, একটা মাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট রেখেছিল, সেটা হচ্ছে কি অল ইনটেনজিবল অ্যাসেট দ্যাট ইজ ইনটেনজিবল অ্যাসেটস। এখন আমরা ইনটেনজিবল অ্যাসেট ক্রেডিট করব এবং এগুলো সবগুলোকে আমরা ডেবিট করে দেব। এরপরে আরেকটা জিনিস, আচ্ছা আমরা এরপরে কি ইনস্ট্রাকশন আছে দেখি। ইনস্ট্রাকশনে কি বলা আছে দেখো, প্রিপেয়ার দ্য নেসেসারি এন্ট্রিজ টু ক্লিয়ার দ্য ইনটেনজিবল অ্যাসেটস অ্যাকাউন্ট and set up separate accounts for distinct type of intangibles। অর্থাৎ আমি যেটা বললাম ঠিক সেটাই, যে এখানে যেহেতু একটা ইনটেনজিবল অ্যাসেট, সেই ইনটেনজিবল অ্যাসেটটাকে আমরা বাতিল করব বা ক্লিয়ার করব, এটাকে ক্রেডিট করব, এবং বাকি সবগুলোকে আমরা যে ডিস্টিংক্ট টাইপস অফ ইনটেনজিবল আছে সবগুলো স্ব খাতে আমরা হিসাবভুক্ত করব। মেক দ্য এন্ট্রিজ as of December 31st, 2008 রেকর্ডিং এনি নেসেসারি অ্যামোর্টাইজেশন। বলছে যে 2008 সালের 31 ডিসেম্বর তারিখে
যা যা প্রয়োজনীয় এন্ট্রিগুলো সেগুলো দেওয়ার জন্য যদি কোনো অ্যামোর্টাইজেশন থাকে সেটাও এখানে মধ্যে দেখাতে বলছে, অ্যান্ড রিফ্লেক্টিং অল ব্যালেন্সেস অ্যাকুরেটলি অ্যাজ অফ দ্যাট ডেট, এবং 31শে ডিসেম্বর 2008 তারিখে যে ইনটেনজিবল অ্যাসেটসগুলো আছে এগুলোর প্রকৃত মূল্য কত, অ্যাকুরেট ভ্যালু যেটা, সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে বলেছে। তো আমি যেটা বলছিলাম যে দেখো এখানের মধ্যে অ্যামোর্টাইজেশন তো অবশ্যই আমরা করবো। প্রথমত আমরা সম্পত্তিগুলো ডেবিট করে ইনটেনজিবল অ্যাসেটসকে ক্রেডিট করবো, এটা হচ্ছে একটা আমাদের নাম্বার 1 জার্নাল। আর এবং সেটা আমরা দেবো হচ্ছে 2008 সালে 31শে ডিসেম্বর তারিখে ফিগারটা দেখানোর জন্য। এবং এরপরে আমরা অ্যামোর্টাইজেশন জন্য দেখো পারচেজ প্যাটেন্ট 8 ইয়ার লাইফ, যেহেতু প্যাটেন্টটা 8 বছরের জন্য কেনা হচ্ছে, তাহলে আমরা এটাকে কি করবো 5,25,000-কে আমরা 8 দিয়ে ভাগ করে সরাসরি এটার ওই 2008 সালে অ্যামোর্টাইজেশনটা আমরা নির্ণয় করব। এবং গুডউইলে কোনো অ্যামোর্টাইজেশন হবে না। ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে এখানে খুব এটা ভালো করে খেয়াল করো, এটা ফ্র্যাঞ্চাইজটা কেনা হয়েছে 1/7/2008, তার মানে 6 মাস। হ্যাঁ, 2008-এর 6 মাসের জন্য আমরা অ্যামোর্টাইজেশন নির্ণয় করবো, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে এইটাকে আমরা আমাদের যেহেতু 10 ইয়ার লাইফ 10 দিয়ে ভাগ করে আমরা তারপরে 6 মাসেরটা নির্ণয় করব। এরপরে দেখো 1/8/2008-এ পেমেন্ট ফর কপিং, এটাকে আমরা কপিরাইট নামে এখানে মধ্যে এন্ট্রি করব। এবং এটার ভ্যালুকে আমরা 5 দিয়ে ভাগ করে 1 বছরটা পাবো। এবং যেহেতু এটা 1/8 দ্যাট ইজ আগস্ট মাসে কেনা হয়েছে, তাহলে কত মাস, আগস্ট সেপ্টেম্বর 5 মাসের জন্য আমরা এখানে অ্যামোর্টাইজেশনটা নির্ণয় করব। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট কস্ট সম্পর্কে যেহেতু আর কিছু বলা নাই, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে রিসার্চ সাধারণত নর্মালি এক্সপেন্স হবে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, 6টা ক্রাইটেরিয়া মানে পাইরেট নামে আমি আলোচনা করেছিলাম। যদি সেগুলো ফিল করে তখন আমরা এটাকে সম্পত্তি হিসাবে দেখাবো, আদারওয়াইজ এটাকে আমরা সম্পত্তি হিসাবে দেখাবো না, আমরা এক্সপেন্স হিসাবে দেখাবো। তো চলো আমরা অঙ্কটা করে নেই। প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা অঙ্কটা শুরু করি। আমরা কনকর্ড কোম্পানির ঘরে জার্নাল দিচ্ছি, এটা হচ্ছে 2008-এর। আমরা জার্নালটা দিব হচ্ছে ডিসেম্বর 31। আমরা প্রথমে যে সম্পত্তিগুলোকে ইনটেনজিবল অ্যাসেটস খাতে করা ছিল, ডেবিট করা ছিল, সবগুলোকে স্ব সম্পত্তি খাতে ডেবিট করছি, আর ইনটেনজিবল অ্যাসেটস অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিট করে দেব। তাহলে প্যাটেন্ট হচ্ছে আমাদের 5,25,000। গুডউইল হচ্ছে 5,40,000। ফ্র্যাঞ্চাইজ হচ্ছে 6,75,000। তারপরে হচ্ছে কপিরাইট, এখানে লেখা আছে পেমেন্ট ফর কপিং, দ্যাট ইজ এটা হচ্ছে কপিরাইট সম্পত্তিটার নাম। কপিরাইট হচ্ছে 2,34,000। এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D যেটাকে সংখ্যাটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে 3,22,500। 3,22,500। আর ক্রেডিট করবো আমরা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটসকে। ইনটেনজিবল অ্যাসেটস অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিট করব। এটার অ্যামাউন্ট হবে 22,96,500। তাহলে এটা ছিল আমাদের প্রথম জাবেদা। এরপরে আমরা দিব সেটা হচ্ছে অ্যামোর্টাইজেশনের এন্ট্রিটা আমরা দিব। দেখো আমাদের অ্যামোর্টাইজেশনের এন্ট্রিটা দেওয়ার জন্য কিছু ক্যালকুলেশনের দরকার, অর্থাৎ অ্যামোর্টাইজেশনটা আমরা ক্যালকুলেশন করে নেব আগে। তাহলে ক্যালকুলেশন করার জন্য এখানে আমি লিখে রেখেছি, দেখো প্যাটেন্টের যে কস্টটা দেওয়া ছিল 5,25,000, প্যাটেন্টের
লাইফ হচ্ছে 8 বছর, সুতরাং আমরা 8 দিয়ে এখানে মধ্যে এটাকে ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5,25,000 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু হচ্ছে 65,625। এরপরে দেখো আমরা এখানে আমাদের যেটা ফ্র্যাঞ্চাইজ ছিল, ফ্র্যাঞ্চাইজটার হচ্ছে এটা 10 বছর মেয়াদি, কিন্তু এটা আমরা পেয়েছি হচ্ছে 1/7/2008, অর্থাৎ 6 মাসের। 6 মাসের আমরা প্রথমে ফ্র্যাঞ্চাইজ যে কস্টটা এটাকে 10 দিয়ে ভাগ করছি, তারপর 6 মাসেরটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে হচ্ছে 6,75,000 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 12 ইন্টু 6 ইকুয়াল টু হচ্ছে 33,000 টাকা, 33,750। এরপরে দেখো কপিরাইট আমাদের সম্পত্তি, কপিরাইটের অ্যামোর্টাইজেশন হবে। কপিরাইট হচ্ছে 5 ইয়ার্স লাইফ, এবং এটা আমরা অর্জন করেছি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা অর্জন করেছে 1/8/2008-এ। 1/8/2008 হলে 8, 9, 10, 11, 12, 5 মাস। তাহলে 5 মাসের এখানে আমি লিখে রেখেছি, দেখো 5 দিয়ে ভাগ করে 5 মাসের জন্য। তাহলে কস্ট হচ্ছে আমাদের 2,34,000। এটাকে আমরা 5 বছর দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করে গুণ 5 সমান হচ্ছে আমাদের টাকা 19,500। তাহলে আমরা অ্যামোর্টাইজেশনের ফিগারটা পেয়ে গেলাম। এখন আমরা জার্নাল দেব। আমি ফিগারগুলো এখানে পাশে লিখে রাখছি। এই পাশে প্যাটেন্ট হচ্ছে 65,625 এবং কপিরাইট হচ্ছে 19,500। আসো আমরা এরপর জার্নালটা দিই। তো আমরা জার্নালটা দেই। প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন, expense, franchise, amortization, expense এবং copyright। অ্যামাউন্ট হচ্ছে, প্যাটেন্ট হচ্ছে 65,625, ফ্র্যাঞ্চাইজ হচ্ছে 33,750 এবং কপিরাইট হচ্ছে 19,000। আমাদের জার্নাল দেওয়া শেষ, কিন্তু আমাদেরকে যেটা বলা ছিল যে সেটা কি, তোমাদের এতে যে এটার একটা অ্যাকুরেট ব্যালেন্সটা নির্ণয় করতে হবে। তো আসলে আমরা অ্যাকুরেট ব্যালেন্সটা নির্ণয় করে নেই যে 31শে ডিসেম্বর 2008 তারিখে যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলোর অ্যাকুরেট ব্যালেন্স কত, সেটা আমাদেরকে অ্যাকুরেট ব্যালেন্সটা করে ব্যালেন্স শিট ফর্মে শো করছে। সেখানের মধ্যে আমাদের যে সম্পত্তিগুলো দেওয়া আছে, তারপর গুডউইলে আমরা কোনো অ্যামোর্টাইজেশন করিনি। প্রথমেই আমরা গুডউইলটা লিখছি। গুডউইল দেওয়া ছিল আমাদের 5,40,000। তারপরে আমি লিখছি এখানে প্যাটেন্ট। প্যাটেন্ট আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 5,25,000। এখান থেকে আমরা অ্যামোর্টাইজেশনটা লেস করব। অ্যামোর্টাইজেশনের পরিমাণ হচ্ছে 65,625। এরপরে আছে ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজের পরিমাণ হচ্ছে 6,75,000
অ্যামোর্টাইজেশনটা লেস করব। অ্যামোর্টাইজেশনের পরিমাণটা হচ্ছে 33,750। এরপরে হচ্ছে কপিরাইট। কপিরাইটের হচ্ছে পরে কস্ট হচ্ছে 2,34,000। 2,34,000 less amortization। কপিরাইটের amortization হচ্ছে 19,500। এখন এগুলো আমরা লেস করে এখানে বাইরে বসিয়ে দেবো। $5,25,000 minus 65,625 is equal to 4,59,375। 6,00,250। এরপর হচ্ছে 2,34,000 minus 19,500 equal to হচ্ছে 2,14,500। তো এই ছিল আমাদের অঙ্কটা। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। তো আসলে এর পরের অঙ্কটা আমরা দেখি। এইবারে অঙ্কটা দেখো, এখানে আমাদের কি বলা আছে, ইন আর্লি জানুয়ারি 2014 গেইল ক্রিস্টাল কর্পোরেশন অ্যাপ্লাইড ফর এ ট্রেড নেম ইনকারিং লিগ্যাল কস্ট অফ টাকা 80,000। বলছে যে গেইল ক্রিস্টাল কর্পোরেশন একটা ট্রেড নেমের জন্য ওরা আবেদন করেছে এবং তার জন্য ওরা আইনানুগ যে খরচগুলো আছে সেগুলো করেছে 80,000। In January 2015, Gail Crystal offered Taka 39,000 of legal fees in a successful defense of its trade name. এবং বলছে যে ওরা 2015 সালের জানুয়ারি মাসে এই ট্রেড নেমটাকে ডিফেন্স করার জন্য লিগ্যাল ফি খরচ করেছে 39,000। ইনস্ট্রাকশন হচ্ছে দেখো, এ কম্পিউট 2014 amortization, 31/12/2014 book value, 2015 amortization and 31/12/2015 book value if the company amortizes the trade name over 10 years। বলছে যে এই প্রশ্নে বলা আছে যেটা, সেটা হচ্ছে কি তোমাকে 2014 সালের অ্যামোর্টাইজেশনটা নির্ণয় করতে হবে, 14 সালের বুক ভ্যালু নির্ণয় করতে হবে এবং 15 সালে অ্যামোর্টাইজেশন নির্ণয় করতে হবে এবং 15 সালের বুক ভ্যালু বের করতে হবে। তাহলে তোমরা এই অঙ্কের মধ্যে যেটা শিখবে সেটা হচ্ছে কি যে কিভাবে এই সম্পত্তির কিছুদিন ব্যবহার করার পরে সম্পত্তিটার বুক ভ্যালুটা নির্ণয় করতে হয়। এবং এই অঙ্কের আরেকটা বলা আছে দেখো, কম্পিউটার 2016 amortization and the 31/12/2016 book value, assuming that at the beginning of 2016, based on new market research, Crystal determines that the fair value of the trade name is Taka 75,000। বলছে যে আমাদেরকে 2016 সালের অ্যামোর্টাইজেশনটা নির্ণয় করতে হবে এবং 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সম্পত্তিটার বুক ভ্যালু কত সেটা নির্ণয় করতে হবে। তবে ধরে নিতে হবে যে কি যে 2016 সালে প্রথমে ওরা একটা মার্কেট গবেষণা করেছে, সেখানে ক্রিস্টাল দেখতে পাচ্ছে কি যে তার যে সম্পত্তির ট্রেড নেম এটার ফেয়ার ভ্যালু হচ্ছে 75,000। এস্টিমেটেড টোটাল ফিউচার ক্যাশ ফ্লোস ফর দ্য ট্রেড নেম ইজ টাকা 80,000। এবং ওরা ধারণা করছে যে এই 2016 সাল থেকে ওরা ভবিষ্যতে এই তোমার ভবিষ্যৎ নগদ প্রবাহ হবে বা টাকা আর্ন করতে পারবে, সেটা হচ্ছে 80,000 টাকা অন জানুয়ারি 3, 2006। যেমন ওরা এই এটা করেছে, মার্কেট রিসার্চটা করেছে হচ্ছে 2016 সালের জানুয়ারি মাসের 3 তারিখে। এখানের মধ্যে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে, আমরা ইম্পেয়ারমেন্ট একটা কথা বলেছিলাম,
প্রথম ক্লাসে যে অ্যামোর্টাইজেশন তো করছো ইম্পেয়ারমেন্ট করার জন্য প্রথমে যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে তার সম্পত্তিটার ভ্যালু চেঞ্জ হয়েছে অথবা ক্ষতির মুখে পড়তে পারে, তখন তারা কি করে, একটা রিকভারেবিলিটি টেস্ট করে। রিকভারেবিলিটি টেস্ট কি? রিকভারেবিলিটি টেস্ট হচ্ছে যে তোমার ক্যারিং ভ্যালু মাইনাস ফিউচার ক্যাশ ফ্লো, এক্সপেক্টেড ফিউচার ক্যাশ ফ্লো। এখন ক্যারিং ভ্যালু যদি এক্সপেক্টেড ফিউচার ক্যাশ ফ্লো থেকে বড় হয়, তাহলে প্রতিষ্ঠানটা কনফার্ম হয় যে কি তাদের সম্পত্তিটার একটু রিকভারেবিলিটি টেস্টটা ফেল করেছে। সুতরাং তখন তারা একটা মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু নির্ণয় করে, এবং তখন ফেয়ার ভ্যালুটাই হয় ওই প্রতিষ্ঠানের ক্যারিং ভ্যালু। তোমরা এই অঙ্কটার মধ্যে এটা দেখতে পারবে, যদিও এখানের মধ্যে আমাদেরকে ইম্পেয়ারমেন্ট লসটা নির্ণয় করতে বলেনি, করলে তোমরা সেটাকে করতে পারতে। ইম্পেয়ারমেন্ট লস কিভাবে বের করি আমরা? ইম্পেয়ারমেন্ট লস ইকুয়াল টু হচ্ছে তোমার ক্যারিং ভ্যালু মাইনাস ফেয়ার ভ্যালু। হ্যাঁ, ক্যারিং ভ্যালু কত আমরা এখানে জানি না, যদি জানতাম তাহলে আমি তোমাকে বলতে পারতাম। এই যে ফেয়ার ভ্যালুটা দেওয়া আছে 75,000, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখবো যেটা আমাদের ক্যারিং ভ্যালু বের হবে, সেখান থেকে যদি আমরা এটা বাদ দিতাম, তাহলে এই প্রতিষ্ঠানের যদি ইম্পেয়ারমেন্ট লস হয়ে থাকে তাহলে আমরা সেটা নির্ণয় করতে সক্ষম হতাম। তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, বা তোমরা যে জিনিস জানতে পারবে যে কিভাবে সম্পত্তিটার কিছুদিন ব্যবহার করার পরে সম্পত্তিটার বুক ভ্যালু নির্ণয় করা হয়। আমি একদম প্রথম ক্লাসে বলেছিলাম তোমাদের সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, যেটা সেখানে একটা ফর্মুলার মতন তোমাদের বলা ছিল যে কস্ট থেকে অ্যামোর্টাইজেশন, অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন বাদ দেওয়া, এবং তারপরে ইম্পেয়ারমেন্ট থাকলে সেটা লেস করলে বুক ভ্যালুটা নির্ণয় করা যায়। এবং যদি কোনো নতুন কোনো অ্যাড হয়, সেটাকেও আমরা কস্টের মধ্যে অ্যাড করে কস্টটা নির্ণয় করব। তো চলো আমরা অঙ্কটার মধ্যে কি ছিল আমি বলেছিলাম আর কি, যে অঙ্কটার মধ্যে আমাদেরকে বলা হয়েছিল অ্যামোর্টাইজেশন নির্ণয় করার জন্য, এবং 2014 সালের বুক ভ্যালু এবং 2015 সালের অ্যামোর্টাইজেশন এবং 2015 সালের বুক ভ্যালু নির্ণয় করতে। এটাই ছিল আমাদের রিকোয়ারমেন্ট এর কথা। তো সেই অনুযায়ী আমরা 2014 সালে অ্যামোর্টাইজেশনটা প্রথমে নির্ণয় করি। আমাদেরকে ট্রেড নেমটার ভ্যালুটা দেওয়া আছে এখানে 80,000। তো টাকা আমরা প্রথমে ভ্যালুটা লিখলাম 80,000, এবং দেখো এখানে বলা ছিল যে কি কমপ্লিট 2014 অ্যামোর্টাইজেশন, 31/12/2014 সালে বুক ভ্যালু, এবং 2015 অ্যামোর্টাইজেশন, এবং 31/12/2015 বুক ভ্যালু এন্ড ভ্যালু ইফ দ্য কোম্পানি অ্যামোর্টাইজ দ্য ট্রেড নেম ওভার 10 ইয়ার্স। 10 বছরের জন্য যদি করা হয় তাহলে 10 দিয়ে আমরা এখানে ভাগ দিলে আমরা অ্যামোর্টাইজেশনের পরিমাণটা পেয়ে যাচ্ছি 2014 সালের, সেটা হচ্ছে 8,000। তাহলে বুক ভ্যালু নির্ণয় করাটা খুব এখানে আমাদের ইজিলি আমরা নির্ণয় করতে পারি। কস্ট দেওয়া আছে এখানের মধ্যে 80,000 লেস অ্যামোর্টাইজেশন, of 2014, 8,000। তাহলে আমরা বুক ভ্যালুটা পাচ্ছি এখানে বুক ভ্যালুটা কত 72,000। এখন আমাদেরকে একই রকম ভাবে 2015 সালেরটাও বের করতে বলেছে। তাহলে আমরা 2015 সালের অ্যামোর্টাইজেশনটা বের করব, কিন্তু 2015 সালে এখানে মধ্যে গেল ক্রিস্টাল অকার টাকা 39,000 অফ লিগ্যাল ফিস ইন এ সাকসেসফুল ডিফেন্স অফ ইটস ট্রেড নেম। অর্থাৎ ট্রেড নেমটাকে সুরক্ষা করার জন্য যে আইনগত খরচটা ফিটা দিয়েছিল সেটা এখানে আমাদেরকে ইনক্লুড করতে হবে। তাহলে আমরা যদি এইটাকেই এখন 2015 সালের ছক হিসাবে ধরে নেই, তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি। ক্যারিং অ্যামাউন্ট বলি, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে at January 2015, হ্যাঁ 72,000। এটা আমরা এখানে পেয়েছিলাম, সেটাই আমরা এখানে আনলাম। এখন এটার সঙ্গে আমরা অ্যাড লিগ্যাল ফিস যেটা সেটা যোগ করব। লিগ্যাল ফিস হচ্ছে 80,000, $39,000 এটা যোগ করে দিলে পরে যেটা হবে সেটা দিয়ে আমরা
2015 সালের অ্যামortization-টা নির্ণয় করব এবং ওটা ভাগ করব, যেহেতু 1 বছর অলরেডি চলে গেছে, এখানে 10 থেকে 1 বাদ গেলে যেটা থাকবে 9, সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা এটা এখানে মধ্যে আসলে যোগ করে নিই, এটা কত আসে দেখি আমরা। 1,11,000। তাহলে এখানে 1,11,000, এটা 15-এর 11,000, এটাকে আমরা এখন 9 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 2015-এর অ্যামortization-এর পরিমাণটা পেলাম 12,333। এখন আমরা দেখো এই যে অ্যামাউন্ট, এটা থেকে আমরা লেস অ্যামortization $12,333, এটা আমরা লেস করে দিলে এই 2015 সালের বুক ভ্যালু কত থাকে সেটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের রিকোয়ারমেন্টে ছিল। $98,667। তো আমরা রিকোয়ারমেন্ট 1টা করলাম, বা ইনস্ট্রাকশন 1 যেটা ছিল আমাদের পরে বি নম্বরে ছিল যেটা, সেটা হচ্ছে যে 2016 সালের বুক ভ্যালু নির্ণয় করতে হবে। ওরা একটা এখানে নিউ মার্কেট রিসার্চ করেছিল, সেখান থেকে একটা ফেয়ার ভ্যালু এসছে এবং ফিউচার ক্যাশ ফ্লো দেওয়া আছে, সব মিলে এখানে একটা ইম্পেয়ারমেন্ট টেস্টের বিষয় আছে, রিকভারেবিলিটি টেস্টের বিষয় আছে। আমরা সেটা দেখি। তাহলে আসলে দেখো এখানে মধ্যে রিকভারেবিলিটি টেস্ট ইকুয়াল টু কি, ক্যারিং অ্যামাউন্ট মাইনাস এক্সপেক্টেড ফিউচার ক্যাশ ফ্লো। এটা আমি তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে যদি কি কখনো যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা তার সম্পত্তির ভ্যালু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, তখন সে কি করে, তখন সে রিকভারেবিলিটি টেস্টটা করে এবং টেস্টে যদি ফেল হয় তখন সে তার যে নিউ ফেয়ার ভ্যালু যেটা, সেটাতে সে অঙ্কটা রেখে থাকে বা ক্যারিং অ্যামাউন্ট তখন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের এখানে দেখো এই অঙ্কটার মধ্যে আমাদের ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে দেখো 98,667, আর এক্সপেক্টেড ফিউচার ক্যাশ ফ্লো হচ্ছে এখানে মধ্যে বলা আছে এস্টিমেটেড টোটাল ফিউচার ক্যাশ ফ্লো অফ দ্য ট্রেড নেম ইজ টাকা 80,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ফিউচার ক্যাশ ফ্লো থেকে ক্যারিং অ্যামাউন্টটা বড়, তার মানে কি এই যে রিকভারেবিলিটি টেস্টের মধ্যে ট্রেড নেমটা কিন্তু ফেল করেছে। হ্যাঁ, ফেল করেছে। তাহলে ফেল করলে কি হবে, এটা আমরা একটা নোটে লিখে দিতে পারি যে যে রিকভারেবিলিটি টেস্টে আমাদের এই ট্রেড নেমটা ফেল করেছে, সুতরাং আমাদের ক্যারিং অ্যামাউন্টটা হবে এখন থেকে, যেটা এই প্রশ্নে বলা আছে ফেয়ার ভ্যালু হচ্ছে 75,000। তাহলে আমরা এখানের মধ্যে এখন ক্যারিং ভ্যালু লিখব 75,000। আমাদের ক্যারিং ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে এখন, আর এটা আমি মুছে দিচ্ছি। এটা থেকে আমরা এখন আমাদের অ্যামortization-টা লেস করব। লেস অ্যামortization, অ্যামortization-এর পরিমাণটা এখন 75,000-এর উপরে হবে এবং যেহেতু ইতিমধ্যে আমরা আরো 2টো বছর শেষ করে আসছি, তাহলে আমাদের 10 বছরের মধ্যে 2 বছর চলে গেছে, 8 বছর। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করব। $9,375। এটা যদি আমরা লেস করি, $65,625। এটাই হচ্ছে কি 2000 কত সালের, সম্ভবত 16 সালের, 2016 সালের
মুভ ভ্যালু। তো এই ছিল এই অঙ্কটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমি আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করছো, এবং আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, তোমরা সেগুলো করো, প্র্যাকটিস করো। অ্যাকাউন্টিং যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার সেখানে কি দক্ষতা বৃদ্ধি পাবে। আর তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ তোমরা আমাকে ইমেলে জানাতে পারো। সবাই এই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।